সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন ডিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে হৃদরোগের চিকিৎসায় অ্যানজিওগ্রাম এবং অ্যানজিওপ্লাস্টির ভূমিকা। আমরা অনেকেই আসলে এই দুটো শব্দের সাথে পরিচিত, কিন্তু ঠিক সঠিকভাবে জানি না যে আসলে বিষয়টা কি। সেটার জন্য দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ভুগি, বিশেষ করে যখন চিকিৎসার ক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে হয় যে আসলে এই প্রসিডিওরটা কি যেতে হবে কিনা। ডাক্তার যখন আমাদেরকে বলেন যে আপনার অ্যানজিওগ্রাম লাগবে বা অ্যানজিওপ্লাস্টি লাগবে, তখন আমরা আসলে বুঝি না আমাদের অজ্ঞতাবশত কারণে। সেই বিষয়গুলো নিয়ে আজকে পর্বে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা কিন্তু হৃদরোগ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা হৃদরোগের চিকিৎসা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন। যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, হৃদরোগের আধুনিক চিকিৎসা বিষয়ে কথা হবে, তো তার আগে স্যার জানতে চাই যে স্যার এই যে হৃদরোগের মধ্যে সবচেয়ে কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে করোনারি আর্টারিতে যে ব্লক হয়, এবং ব্লকের কারণেই পরবর্তীতে দেখা যায় যে পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে, এই ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। তো শুরুতে একটু জানতে চাচ্ছি যে এই যে মানে আর্টারির যে ব্লক সেটা আসলে কি? আমাদের হার্টের যে রক্ত চলাচল এবং পুষ্টির জন্য, মানে রক্ত চলাচল তো মেইনলি হচ্ছে পুষ্টি এবং অক্সিজেন সাপ্লাইয়ের জন্য। হার্টেরও কিছু মাংসপেশি থাকে, সেই মাংসপেশিগুলোকে সচল রাখার জন্য। এই পুষ্টি এবং অক্সিজেন সরবরাহের জন্য এবং রক্ত প্রবাহের জন্য কিছু রক্তনালী থাকে হার্টে, আমরা জানি। সেটা রাইট করোনারি আর্টারি বা ডান দিকের, আর একটা হচ্ছে বাম দিকের রক্তনালী বা লেফট করোনারি আর্টারি। এই দুইটি রক্তনালীর মাধ্যমে হার্টে রক্ত চলাচল হয়। এই রক্তনালীর গায়ে কোলেস্টেরল জমে বা চর্বি জমে একটি ব্লকেজ তৈরি হয়, ব্লকেজ বা যেটাকে বলে প্ল্যাগও বলা হয় মেডিকেল টার্মকে, যেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাগ। এই প্ল্যাগ তৈরি হওয়ার কারণে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়। যেমন যদি 70% বেশি ব্লক হয়, সেই ক্ষেত্রে দেখা যায় রোগী বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসেন, বুকে ব্যথা হয়। এই ব্লকটা তৈরি হওয়ার কারণ হলো যে চর্বি জমতেছে। এর কারণ যদি আমরা দেখি, দেখা যায় যারা ধূমপান করেন, যাদের উচ্চ রক্তচাপ থাকে, রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি থাকে, বা যাদের ডায়াবেটিস থাকে, অথবা ফ্যামিলি হিস্ট্রি যদি হার্টের রক্তনালী ব্লকজনিত সমস্যার ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং যখন ব্লকেজ হয়, ব্লকেজ হলে রক্ত চলাচল কম হয় হার্টে, কম হওয়ার কারণে তখন বুকে ব্যথা নিয়ে রুগীরা আসেন, যে বলে যে আমি আগে হাঁটতে পারতাম, অনেক দূর হাঁটতে পারতাম, এখন কিছু দূর হাঁটলেই দেখা যায় বুকে চাপের মতো লাগে, মানে অল্প একটু পরিশ্রম করে উনি হাঁপিয়ে যাচ্ছি, এরকম একটি সমস্যা নিয়ে রুগীরা আসেন। তারপর আমি যদি রেস্টে যাই বা চুপ করে বসে থাকলে দেখা যায় ব্যথাটা কমে যায়, অথবা কখনো কখনো দেখা যায় যে জিভের নিচে স্প্রে দেওয়ার পর ব্যথাটা কম লাগে। তো এই ধরনের একটা মানে সমস্যা নিয়ে রোগীরা সাধারণত ব্লক যদি থাকে। এছাড়া আমরা দেখি যে ব্লকের রোগীরা শুধু বুকে ব্যথা না, কখনো কখনো দেখা যাচ্ছে বুকে ব্যথা অনেক বেশি সময় থাকার জন্য হার্ট অ্যাটাক যেটাকে আমরা বলি, এই ধরনের সমস্যা নিয়েও রোগীরা হসপিটালে ভর্তি হন। আবার আমরা কখনো দেখি যে শ্বাসকষ্ট হচ্ছে অনেক বেশি, এবং যেটাকে আমরা হার্ট ফেলিওর বলি, এই ব্লকের জন্য অনেক রোগী হার্ট ফেলিওর নিয়েও হসপিটালে ভর্তি হন। অনেক সময় খুব স্বল্প সময়ের ভিতরে যে বুকে ব্যথা ওঠার পরেই দেখা যায় রোগী খুঁজে পাওয়া যাচ্ছে না, দ্যাট মিনস মৃত্যুবরণ করেন, মানে সাডেন কার্ডিয়াক ডেথ যেটাকে আমরা বলি, হঠাৎ মৃত্যু, এই হার্ট অ্যাটাকের মানে কার্ডিয়াক অ্যারেস্ট, এই সমস্ত সমস্যা কিন্তু ব্লকেজের কারণে হয়। তাহলে দেখা যাচ্ছে যে হার্টের রক্তনালী ব্লক বিভিন্ন রিস্ক ফ্যাক্টরগুলি যদি থাকে, তাদেরই এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আবার এর আত্মপ্রকাশটা হচ্ছে বুকে চাপ লাগা বা বুকে ব্যথা থেকে শুরু করে ইভেন মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে। আচ্ছা স্যার, এই যে আপনি একটু বলেন যে হয়তো 70% ব্লক আছে রোগীটার, তো এই যে ব্লকটা যে তৈরি হচ্ছে নিশ্চয়ই সেটা খুবই ধীরে ধীরে, এটা একটা গ্র্যাজুয়াল প্রসেসের মাধ্যমে হচ্ছে, ওভারনাইট কোনো কিছু হচ্ছে না, একটা সময় নিশ্চয়ই এখানে জড়িত আছে। তো যখন ব্লকের পরিমাণটা কম থাকে, হয়তো 10%, 20% বা 30%, তখন কি রোগীটার মধ্যে কোনো ধরনের লক্ষণ প্রকাশিত হয়? না, যেমন এই জিনিসটা দেখেন, আপনি যদি তার হিস্ট্রি দেখেন, যে হিস্টোলজিক্যাল বা তার এই রোগের যদি হিস্ট্রিটা আমরা দেখি, কিভাবে এটা উৎপত্তি হয়, কিভাবে শেষ হচ্ছে,
সেটা হচ্ছে যে একটা 20 বছর বয়স থেকেই কিন্তু এটা তৈরি হয়। যখন বয়স 20 ইয়ার্স বা তার আশেপাশে, এই সময় কিন্তু হার্টের রক্তনালীর ওয়ালের ভিতরে ইয়েলো স্টিক তৈরি হয়, মানে একটা ইয়েলো প্ল্যাগের মতো তৈরি হয়, মানে হলুদ রঙের একটা স্পটের মতো তৈরি হয়। সেই স্পটটি কিন্তু আস্তে আস্তে এটা বড় হইতে হইতে দেখা যায় যে যখন 40 ইয়ার্সের কাছাকাছি হয় তখন কিন্তু এটার লক্ষণগুলো প্রকাশ পায়, মানে গ্রেজুয়ালি কিন্তু এটা বড় হইতে থাকে। তাহলে এর পিছনে জেনেটিক একটা ব্যাকগ্রাউন্ডও কিন্তু রিলেটেড, তার সাথে অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলি যখন জড়িত হয় তখনই কিন্তু প্ল্যাগের সাইজটা আস্তে আস্তে বড় হইতে থাকে। যখন 10%, 20%, 30%, 40% থাকে সেই সময় কিন্তু কোনো লক্ষণ খুব একটা প্রকাশ পায় না, মানে বুঝতেই পারে না রোগী যে তার ভিতরে এরকম একটা রোগ তৈরি হয়ে যাচ্ছে। তবে সেটা হচ্ছে সাধারণত দেখা যায় যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে বা যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপর যারা ধূমপান করেন, এই ধরনের যারা কিছু ফুডেরও কিছু ব্যাপার থাকে, আমরা মানে বলি লাইফস্টাইলের যে হ্যাঁ বিষয়গুলো লাইফস্টাইলের জড়িত। কিছু পরিবর্তন। যেমন কিছু স্টাডি থেকে দেখা যায় যারা বেশি রাত জাগানো থাকে, যারা মানে যারা ডিলে দেরি করে ঘুমান, উঠেন দেরিতে, তাদের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের সমস্যা। এরকম অনেকগুলো কিন্তু ফ্যাক্টরের কথা মানে বলা হয়। অ্যাগ্রিভেটিং হ্যাঁ, ফ্যাক্টর ফ্যাক্টরের এখানে কথা অনেকগুলো বলা হয়। জড়িত আছে। যেমন আবার কিছু ব্লাডের আছে প্রোটিন সি, প্রোটিন এস, হোমোসিস্টিন লেভেল, এই ধরনের কিন্তু ফ্যাক্টরের এখন গবেষণায় অনেক কিছু আসছে। ইভেন আপনার বলা হয় যে যেটা হলো এয়ার পলিউশনটাও কিন্তু দায়ী করা হচ্ছে এই মানে রক্তনালী এনভায়রনমেন্টাল ব্লকের। যে হ্যাঁ, ফ্যাক্টরগুলো। কারণগুলো। এই ধরনের অনেকগুলো ফ্যাক্টরই আছে, কিন্তু আমরা মেজর ফ্যাক্টরগুলো নিয়ে বেশি কথাবার্তা বলি, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান, ব্লাডের কোলেস্টেরল লেভেল বেশি, তারপর ফ্যামিলি হিস্ট্রি, এগুলো নিয়ে আমরা বেশি ডিসকাশন করি আর কি। তাহলে দেখা যাচ্ছে যে অল্প পরিমাণ যদি ব্লক থাকে 20, 30 বা 40, সেই ক্ষেত্রে কিন্তু রোগী কোনো আত্মপ্রকাশ হয় না, মানে সে তখন কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করে। চলাফেরা এখন করে। কখন সমস্যাটা হয়, যখন প্ল্যাকটা থাকে, ইভেন 50%-এ কারো কারো ক্ষেত্রে হইতে পারে যে প্ল্যাকটা যদি সফট থাকে, প্ল্যাকটা ফেটে গেল কোনো কারণে, যেমন ফ্ল্যাগটা ফেটে গেলে হবে কি, তার উপরে আপনার প্লেটলেট জমা হয়, রক্তের একটা কণিকার নাম প্লেটলেট আমরা জানি। আপনারা জানেন যে প্লেটলেট কাউন্ট কমে যায় ডেঙ্গুতে, না? এই প্লেটলেটটাই যখন হয় কি আপনার উপরে ফেটে যায় ফ্ল্যাগটা, তখন এই প্লেটলেট এসে জমে যায় ওখানে, জমে ওখানে ব্লক তৈরি করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একেবারে কমপ্লিট ব্লক হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কমপ্লিট পার্শিয়াল ব্লক হয়। পার্শিয়াল ব্লক হইলে যদি বুকে ব্যথা থাকে সেটাকে আমরা বলি নন এসটি এলিভেটেড মাইক্রো ইনফাকশন। কমপ্লিট ব্লক হলে তখন আমরা তাকে বলি যে ফুল থিকনেস বা যেটা এসটি এলিভেটেড মাইক্রো ইনফাকশন আমরা বলি। তাহলে দেখা যায় কম ব্লক থাকলে সিমটম থাকে না, বেশি ব্লক থাকলে তখনই এটার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরও লাগে। যেমন একজনের ব্লক আছে, ব্লক থাকলেই যে তার হার্ট অ্যাটাক হবে এরকম না, কিছু ফ্যাক্টর রিলেটেড থাকে। যেমন উনি খুব উচ্চ গলায় কথা বললেন, হঠাৎ এক্সাইটেড হয়ে গেলেন, হ্যাঁ এক্সাইটমেন্ট হয়ে গেল, এই ধরনের সিচুয়েশনে কিন্তু প্ল্যাকটা ফেটে যায়, ফেটে গিয়ে ওখানে কমপ্লিকেটেড একটা সিচুয়েশন তৈরি হয়, যেমন প্লেটলেট এসে জমা হয়, ক্লট ফরমেশন হয়। ফরমেশন হইলেই তখন কিন্তু সাডেন তার চেস্ট পেইনটার ডিউরেশন বেড়ে যায়, যেমন 20 মিনিট বা তার বেশি যদি সময় ধরে এটা স্টে করতে থাকে, এবং তার সাথে সোয়েটিং, অনেক সময় বমি বমি ভাব থাকতে পারে, প্রচণ্ড বুকে ব্যথা, মনে হয় যেন পাথর চাপা দেওয়ার জন্য মতো ব্যথা, এই ধরনের সিচুয়েশন হইলেই কিন্তু তখন হার্ট অ্যাটাকের একটা কিন্তু লক্ষণ হিসাবে প্রকাশ পায়। এবং তখন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, যেমন ইসিজি, ব্লাডের কিছু আমরা মার্কার আমরা দেখি, যেমন ট্রোপোনিন লেভেল আমরা দেখি, হাই সেন্সিটিভ ট্রোপোনিন, সিকেএমবি, এগুলো দেখে আমরা তখন সে কনফার্ম হই যে তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। হার্ট অ্যাটাক হলে তো তখন তাকে ইমিডিয়েটলি কিন্তু চিকিৎসার ব্যবস্থা করা উচিত। অনেক সময় আমরা করি কি, ডিলে করি, যে মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা, আমরা জানি যে এই চিকিৎসাটা খুবই ইমার্জেন্সি। কিন্তু অনেকে আমরা বলি কি যে বুকে ব্যথা হচ্ছে, বুকে জ্বালা পোড়া মনে হয় গ্যাসের জন্য হচ্ছে, এই জন্য অ্যান্টাসিড ট্যাবলেট খাচ্ছেন, সিরাপ খাচ্ছেন, এইভাবে কিন্তু অনেক সময় ডিলে করে ফেলে। এবং হার্ট অ্যাটাক হলে কিন্তু সময়টা খুব ইম্পর্টেন্ট। আপনি যত দ্রুত চিকিৎসা শুরু করতে পারবেন ততই কিন্তু হার্ট মাসেলগুলোকে সেভ করা যায়। আর হার্টের যে মাসেল যে তৈরি মায়োকার্ডিয়াম, এই হার্ট মাসেল কিন্তু পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায় যদি আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। সুতরাং হার্ট মাসেলকে বাঁচাইতে হলে কি আপনার খুব দ্রুততম সময়ের ভিতরে চিকিৎসা শুরু করতে হবে, মানে যে ব্লকটা হলো সেই ব্লকটাকে ছুটে ফেলার ব্যবস্থা করতে হবে। আমি শুরুতেই যেটা বলছিলাম যে ডিসিশন মেকিং এ কিন্তু এখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টরা ডিলে করছেন। হয়তো আপনারা যখন পেশেন্টকে সাজেস্ট করছেন যে আপনার এই প্রসিডিওরটা লাগবে, দেখা যাচ্ছে যে পেশেন্ট তার রিলেটিভের কাছ থেকে পরামর্শ নিচ্ছে বা হয়তো তার পরিবারের অন্য সদস্যদের একটা কনসেন্টের জন্য ওয়েট করছে। এই কাজগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেশেন্টের যে লাইফ যে সেভিং যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং। এটার পিছনে আসলে একটা কারণ হলো, ধরেন এই চিকিৎসাগুলো হচ্ছে একটু ব্যয়বহুল, তারপর হচ্ছে ধরেন ওইভাবে কিন্তু সাপোর্টও পাওয়া যাচ্ছে না। যদি ইন্স্যুরেন্স সিস্টেম থাকতো
যে একটা হসপিটালে যাওয়ার সাথে সাথেই ওটা সব চিকিৎসা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তারপরে সে ইন্স্যুরেন্স মাধ্যমে ক্লেম করে সে ট্রিটমেন্ট খরচটা যদি বিয়ার করতে পারতো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জটিলতাগুলো ইকোনমিক অনেক বার্ডেনটা কম হতো। অনেকটা এখানে কম একটা হয়। ইকোনমিক্যাল বার্ডেনের ব্যাপার আছে, আরেকটা হচ্ছে আমাদের সচেতনতারও একটা ব্যাপার আছে। যেমন আমরা এখন যে কথাগুলি বলছি এগুলো যদি জনগণের কাছে খুব ভালোভাবে পৌঁছানো যায় যে আমার আর্লি চিকিৎসা দরকার, আর্লি ডায়াগনোসিস হওয়া দরকার, সেই ক্ষেত্রে হবে কি মানুষের ভিতরে সচেতনতা তৈরি হবে এবং সে দ্রুত চিকিৎসার জন্য কিন্তু তখন উৎসাহিত হবেন এবং না আমার এই জিনিসটা করা উচিত। তাহলে মানুষের জানা থাকলে তো সে আগাবে, তাই না? এক নম্বর হচ্ছে তার জানা উচিত, দুই নম্বর হচ্ছে আমাদের ফেসিলিটিগুলো অ্যাভেলেবেল থাকা উচিত, আর হচ্ছে ইন্স্যুরেন্স সিস্টেমটা যদি থাকতো তাহলে কিন্তু এই চিকিৎসা অনেক সহজ মানে এবং পেশেন্টের জন্য মানুষ একটা ফিনান্সিয়াল প্রোটেকশন দেওয়া সেই সম্ভব জিনিসটা হতো। কিন্তু ইজি। So, এখন একটু কথা বলি যে আমরা এই যে অ্যানজিওগ্রাম এবং অ্যানজিওপ্লাস্টি দুটো শব্দ আমরা শুনছি, তো আসলে কি অ্যানজিওগ্রাম বলতে কি বোঝানো হয়, অ্যানজিওপ্লাস্টি বলতে কি বোঝানো হয়? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন যে অ্যানজিওগ্রামটা কী জিনিস। যেমন অ্যানজিওগ্রামটা আসলে হচ্ছে একটা ডায়াগনস্টিক প্রসিডিওর, যেমন আমরা টেস্ট করি কী জন্য, যে রোগটা ধরার জন্য, তাই না? এটাও একটা প্রসিডিওর, যেটা হলো এক ধরনের পরীক্ষা। তাহলে এই পরীক্ষাটা কি, যে অ্যানজিওগ্রাম মানে হলো যে আমার হার্টের রক্তনালীতে, আমি প্রথমেই বলছি যে দুটি রক্তনালী থাকে, একটা হচ্ছে ডান রক্তনালী আর একটা বাম দিকের, যেটাকে রাইট কর্নারি আর্টারি, লেফট কর্নারি আর্টারি আমরা বলি। এই রক্তনালীর ভিতরেই তো ব্লক থাকে। এখন রক্তনালীগুলো চিকন টিউবের মতো, তাই তো? এগুলোকে কীভাবে আমরা বুঝবো? তাহলে আমরা করি কি, এই টিউবের ভিতরে আপনার কিছু রেডিওপ্যাক ডাই ইনজেক্ট করি। রেডিওপ্যাক ডাই মানে আয়োডিন কন্টেনিং কিছু ডাই আমরা ইনজেক্ট করি। ইনজেক্ট করলে দেখা যাচ্ছে কি তখন ছবি চলে আসে। তাহলে এই যে প্রসিডিউরটা, যে রেডিওপ্যাক ডাই ইনজেক্ট করে আমরা যে ছবি তুলতেছি, এই ছবিটি হচ্ছে অ্যানজিওগ্রাম। এবং হার্টে কত পার্সেন্ট হ্যাঁ, ব্লক তো আছে এখন আসেন, ছবি তুললে আমরা কি বুঝবো রক্তনালীর ভিতরে? যে রক্তনালীর ভিতরে কোনো ব্লক আছে কিনা সেটা বোঝা যাবে। আর যদি থাকেই বা ব্লক, এক নম্বর হচ্ছে আদৌ ব্লক আছে কি নাই। আমরা যে ধারণা করলাম ওনার রক্তনালীতে ব্লক থাকতে পারে, এটা সঠিক কিনা। তাহলে প্রথম হলো আমার ডায়াগনোসিসটা কনফার্ম করা। দুই নম্বর হচ্ছে যদি ব্লক থাকে, সেই ব্লকের পার্সেন্টেজ কীরকম। সে ব্লকের পার্সেন্টেজ 50%-এর নিচে, না তার বেশি, না 70%-এর উপরে, না 90%। সে তারপরে আসলে যে ব্লকের পরিমাণটা কীরকম। তারপর হচ্ছে কয়টা ব্লক আছে, যে একটা না বিভিন্ন জায়গায় ব্লক আছে, কয়টা রক্তনালীতে ব্লক আছে। তারপর ব্লকের যে ধরনটা, এটা কি ধরনের, এটা কি রিং লাগানোর জন্য উপযুক্ত ব্লকের ধরনটা, নাকি শুধু ওষুধ খেলেই ভালো হবে, নাকি তার বাইপাস মানে অপারেশনের প্রয়োজন। পরবর্তী যে ট্রিটমেন্ট হ্যাঁ, প্ল্যান আপনারা করবেন তাহলে সেটাও দেখেন নির্ভর কত করছে। ইম্পর্টেন্ট কিন্তু অ্যানজিওগ্রামটা, আচ্ছা। যে এটা কি রোগটা আছে কিনা সেটা বোঝা। তা রোগ থাকলেই বা সে ডিস্ট্রিবিউশনটা কীরকম, কোয়ান্টিটি কীরকম, কোয়ালিটি কীরকম, কী চিকিৎসা পদ্ধতি আমার ঠিক হবে, তার চিকিৎসাটা কী হবে, এগুলি কিন্তু বোঝার জন্য অ্যানজিওগ্রাম খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, যাদের রক্তনালীতে ব্লক থাকে। নেক্সট হলো আমার অ্যানজিওপ্লাস্টিটা কী। অ্যানজিওপ্লাস্টি হলো যে অ্যানজিওগ্রাম করার পর আমি যদি ব্লক খুঁজে পাই, যেমন কোনো একটা জায়গায় আমি 70% বা তার বেশি ব্লক পেলাম, আবার একেবারে মুখের কাছে অস্টিয়ামের কাছে যদি 50% বা তার বেশি ব্লক থাকে, লেফট মেইন কর্নারি আর্টারি আছে সেখানে 50% বা তার বেশি যদি ব্লক থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে কি এই ব্লকটা সারানোর একটা পদ্ধতি, যেটা যেমন হচ্ছে আমরা স্ট্যান্টিংয়ের মাধ্যমে ব্লকটা সারাই। অনেকের সাথে তাকে রিং বলেন আর কি, যে হার্টে রিং লাগানো হয়, যেটা আমরা মেডিকেল টার্ম স্ট্যান্ড বলি। তো স্ট্যান্ড বসানোর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকে আমরা বলি অ্যানজিওপ্লাস্টি। তাহলে এটা একটা চিকিৎসা পদ্ধতি, যে অ্যানজিওপ্লাস্টি হলো চিকিৎসা পদ্ধতি, অ্যানজিওগ্রাম হলো এটা একটা ইনভেস্টিগেশন বা একটা পরীক্ষা। তো এই দুটো পদ্ধতি কি পাশাপাশি মানে পরপর কি আপনারা অনেক করে থাকেন নাকি? হ্যাঁ, এখন আসেন এটা নিয়েও, যেমন অনেকে মনে করে আমার অ্যানজিওগ্রাম করলেই তো এখন বলবে রিং লাগানোর জন্য, বাইপাস করার জন্য, না। তো এরকম একটা ধারণা মানুষের ভিতরে থাকে। এখন এটা হচ্ছে কি, প্রথমত অ্যানজিওগ্রাম হলো একটা পরীক্ষা, যে আমি এটা বোঝার জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আমরা শুধু পরীক্ষা হিসেবেও তো করা যায়, যেমন এটা আসলেই কি আমার ব্লক আছে কিনা, ব্লক থাকলে কীরকম, আমার পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি হবে। তাহলে অ্যানজিওগ্রামটা করে আমি তো একটা সিদ্ধান্তে বুঝতে পারবো, যে আমাকে একেবারে সাথে সাথেই যে করতে হবে ব্যাপারটা তো এরকম না। যেমন সেই ক্ষেত্রে হলো কি, কখন সাথে সাথে আমরা অ্যাডভাইস করি, যেমন ধরেন প্রাইমারি অ্যানজিওপ্লাস্টির ক্ষেত্রে, যে 12 ঘন্টার ভিতরে বুকে ব্যথার 12 ঘন্টার ভিতরে বা এসটি এলিভেটেড বা একটা ইনফাকশন যদি থাকে, সেই ক্ষেত্রে হলো অত্যাধুনিক সর্বশেষ লেটেস্ট যে চিকিৎসা পদ্ধতি, তাকে আমরা বলি প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি। মানে হচ্ছে একটা রোগীর হার্ট অ্যাটাক হলো, তার এসটি এলিভেটেড মানে 100% ব্লক আছে রক্তনালীতে, সেই ক্ষেত্রে 12 ঘন্টার ভিতরে আমরা বলি যে তাকে অ্যানজিওগ্রাম করার জন্য। অ্যানজিওগ্রাম করে যদি আমরা ভিতরে ব্লক থাকে, এই ব্লক সাথে সাথে ছুটিয়ে দেওয়া হয়, সেটাকে বলি আমরা প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি। যেমন রুটিন যে অ্যানজিওগ্রাম বা অ্যানজিওপ্লাস্টি করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যানজিওগ্রাম করি আগে দেখার জন্য তার ভিতরে কীরকম ব্লক আছে। এখন সেখানে তো ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে, যেমন আমি একটা ব্লক পেলাম বা 2টা ব্লক বা 3টা ব্লক পেলাম,
সেই ক্ষেত্রে হচ্ছে একটা স্ট্যান্ড লাগানো লাগবে, তাহলে স্ট্যান্ডের খরচ আছে, স্ট্যান্ডের দাম এখন অবশ্যই অনেক কম, আগের চেয়ে 50% কমে গেছে, তাহলে স্ট্যান্ডের দামের ব্যাপার আছে, স্ট্যান্ডের সাথে আনুষঙ্গিক আরও খরচ লাগে, যেমন বেলুনের প্রয়োজন হয়, বিভিন্ন তার অন্যান্য আনুষঙ্গিক কিছু জিনিসপত্র প্রয়োজন হয়, তো এটারও তো একটা খরচের ব্যাপার আছে। এখন পেশেন্টের যদি সেভাবে প্রস্তুতি না থাকে সেক্ষেত্রে তো আমরা রুগীকে বলি যে আপনার তো আমরা অ্যানজিওগ্রাম করার পর এই জিনিসগুলো আমরা পেলাম, এর জন্য এরকম একটা খরচের প্রয়োজন হবে, আপনি যখন টাকা ম্যানেজ করতে পারবেন তখন আপনি আসলে আমরা আপনার বাকি চিকিৎসাটা আমরা কমপ্লিট করব। তাহলে দেখা যাচ্ছে সব ক্ষেত্রেই কিন্তু আমরা অ্যানজিওগ্রামের সাথে সাথেই যে রিং লাগাতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, সেটা একটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে, ইকোনমিক্যাল স্ট্যাটাসের উপর নির্ভর করে, বা হসপিটাল ফ্যাসিলিটির উপর, যদি কোনো হসপিটালে এই ধরনের সাপ্লাই থাকে যে রোগীকে ডোনেট করার মতো কোনো সিস্টেম থাকে, সেখানে যে অ্যাভেলেবিলিটির উপর কিন্তু নির্ভর করে তার পরবর্তী চিকিৎসাটা। সাধারণত এই বিষয়গুলো যখন মানে কনসিডার আপনারা করেন সেভাবে প্ল্যানটা করে হ্যাঁ, থাকেন। প্ল্যানটা করে। তো আমরা আরো অনেক কিছু জানবো আপনার কাছে একটু ছোট বিরতি পরে। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি হৃদরোগের চিকিৎসা, অ্যানজিওগ্রাম এবং অ্যানজিওপ্লাস্টির ভূমিকা বিষয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে সরাসরি ডায়াল করতে হবে। দেখা যায় যে রোগীদের একটা ভয় থাকে যে অ্যানজিওগ্রাম বা অ্যানজিওপ্লাস্টি এই প্রসিডিওরগুলোর মধ্য দিয়ে গেলে কি পরবর্তীতে তার কোনো সমস্যা হবে কি না, বা তারা মনে করে যে এটা খুব বড় ধরনের কোনো সার্জিক্যাল প্রসিডিওর। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, যেমন এটা আসলে একটা ভীতি আছে, যেমন আমরা যখন রোগীকে অ্যানজিওগ্রাম বা অ্যানজিওপ্লাস্টি এই ধরনের শব্দগুলির কথা বলি, অনেক পেশেন্টই দেখা যায় যে আর ডাক্তারের ফলো আপই আসেন না, মানে ভয়ে ভীতিকর অবস্থা কাজ করে। কেউ আবার অ্যানজিওগ্রাম করেন, পরবর্তী যখন সিদ্ধান্ত হয় অ্যানজিওপ্লাস্টির জন্য, রোগী তো ভয় না, আমি এইগুলোতে আর নাই, এইভাবেই সরাসরি বলে। তাহলে দেখা যায় এখানে একটা ভয়ের কাজ করে। এখন ভীতিটা দূর করার জন্য আমি যে কথাগুলো বলবো সেটা হলো, অ্যানজিওগ্রাম হচ্ছে একটা সিম্পল পরীক্ষা, এখানে কিন্তু রোগীকে অজ্ঞান করা হয় না, এবং আগে পায়ের রক্তনালীর মাধ্যমে অ্যানজিওগ্রাম করা হতো, ফিমোরাল আর্টারি, এখন কিন্তু হাতের রক্তনালীর মাধ্যমে অ্যানজিওগ্রাম করা হয়, রেডিয়াল আর্টারির মাধ্যমে। এবং দেখা যাচ্ছে যে আগে অ্যানজিওগ্রাম করার পর রোগী শুয়ে থাকা লাগতো, 6 ঘন্টা থেকে 6-7 ঘন্টা শুয়ে থাকা লাগবে, বা একদিন হসপিটালে থাকা লাগে। এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার অ্যানজিওগ্রাম করার পরও রোগীকে হাঁটতে পারতেছে, বসতে পারে, সব কিছুই কিন্তু স্বাভাবিকভাবে সে করতে পারে। তারপর হচ্ছে ব্যথার যেটা, যে এখানে আসলে লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে অ্যানজিওগ্রাম করা হয়, সুতরাং এখানে ব্যথারও কিছু নেই, কাটা ছিঁড়ারও কিছু নেই, যে এটা কোনো বড় কোনো অপারেশনও না। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র হাতের রক্তনালীর মাধ্যমেই তারপর হচ্ছে এই অ্যানজিওগ্রামটা সম্পন্ন হচ্ছে। এখন জটিলতা যদি আমরা চিন্তা করি, যে যাদের ক্ষেত্রে হার্টের ফাংশন অনেক কম থাকে, যেমন আমরা লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন আমরা বলি, যে হার্টের ফাংশন ক্যাপাসিটি, ইজেকশন ফ্র্যাকশন যদি কম থাকে, রোগীর হার্ট ফেলিউর যদি থাকে, তারপর হচ্ছে যে লেফট মেইন ডিজিজ থাকে, যেমন খুব বেশি ব্যথা, বারবার ব্যথা হচ্ছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, তারপর হচ্ছে যাদের কোমরবিডিটি থাকে, যেমন তার রেসপিরেটরি ডিজিজ, অন্যান্য যদি কিডনির সমস্যা, বিভিন্ন ধরনের উচ্চ রক্তচাপ অনেক বেশি অনিয়ন্ত্রিত, সেটা অনিয়ন্ত্রিত থাকলে, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে কিছুটা জটিলতা হইতে পারে। তবে আমরা সাধারণত অ্যানজিওগ্রাম করার আগে সব কিছু দেখে, রোগীর সব অ্যানালাইসিস করে, যদি ফিটনেস যদি ভালো থাকে, সেই ক্ষেত্রেই আমরা কিন্তু অ্যানজিওগ্রামের জন্য অ্যাডভাইস করে থাকি। সেই ক্ষেত্রে খুব একটা জটিলতা হওয়ার সম্ভাবনা কম। নেক্সট হলো যে অ্যানজিওপ্লাস্টি, যেটা রিং লাগে, এটাও কি স্যার একটা মানে কতটুকু আসলে ইনভেসিভ প্রসিডিউর? হ্যাঁ, সেটাও অ্যানজিওগ্রামের মতোই সেম কিন্তু প্রসিডিউর। এখানেও রোগীকে কোনো অজ্ঞান করা হয় না, রোগী দেখতে পাচ্ছেন, রোগী শুনছেন সব কিছু, ডাক্তার কি বলছেন, কি করছেন, সব কিছু সে কিন্তু দেখছেন এবং শুনতে পারতেছেন, তাকে কোনো অজ্ঞানও করা হয় না। শুধুমাত্র লোকাল যেটা যে জায়গা দিয়ে অ্যানজিওগ্রাম করা হয়, সেই এরিয়াটাই শুধু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আপনার অজ্ঞান করা, ওই জায়গাটাকে শুধু অবশ করা। এবং তার পাশাপাশি হলো অ্যানজিওগ্রাম যেভাবে, সে একই পদ্ধতিতে কিন্তু অ্যানজিওপ্লাস্টি করা হয়, সুতরাং বড় কোনো অপারেশন না, কাটা ছিঁড়ার প্রস্তুত নেই এখানে। এবং অ্যানজিওপ্লাস্টি করার পর দেখা যাচ্ছে রোগী ওই দিনই রোগী হাঁটতেও পারবেন, যদি তেমন কোনো জটিলতা না থাকে। তারপর 2 দিন পরে তো আমরা 1 দিন 2 দিন পর তো রোগী ছেড়েই দিচ্ছি। রোগীকে খুব বেশি সমস্যা না হলে আমরা বলি যে তা 1 সপ্তাহ পর থেকেই রোগী স্বাভাবিক তার যে কাজকর্ম সেটাতে তিনি চলে যেতে যেতে পারেন। সুতরাং এই প্রসিডিউরগুলি কিন্তু অত জটিল প্রসিডিউর না,
এবং রোগীর জন্য দীর্ঘ সময় রেস্টে থাকার প্রয়োজন হয় না, এবং কর্মক্ষেত্র থেকেও তাকে দীর্ঘ সময় কিন্তু দূরে থাকার প্রয়োজন হয় না। মানে তার মানে আমি বলতে পারি যে খুব মিনিমালি ইনভেসিভ invasive প্রসিডিওর বলা বলা হচ্ছে। যায়। So, আমরা তো হার্টের বাইপাস সার্জারি এই কথাটার সাথে খুবই প্রচলিত, যে আমরা একটা সময় দেখতাম যে বাইপাস সার্জারি তখন শুধু বাংলাদেশে হতো, কিন্তু এখন তো অনেক ধরনের ইনভেসিভ মানে মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর আপনারা করছেন। তো স্যার কখন আসলে রোগীদের বাইপাস সার্জারি করতে হয়? এখন আমরা কখন রিং লাগাচ্ছি আর কখন বাইপাস বাইপাস সার্জারি সার্জারি করছেন। এখন আসেন বাইপাস সার্জারির ক্ষেত্রে সাধারণত আমরা কতগুলো গাইডলাইন ফলো করি, যেমন ইন্টারন্যাশনাল কিছু গাইডলাইন থাকে, যেটা আমরা বলি ইউরোপিয়ান গাইডলাইন আছে, যেমন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, আর একটা হচ্ছে আমেরিকান গাইডলাইন, যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির গাইডলাইন আছে। এই গাইডলাইনগুলোকে সাধারণত ফলো করা হয়। সেই গাইডলাইনের দিকে যদি আমরা লক্ষ্য করি, যাদের ডায়াবেটিস থাকে, যাদের ক্ষেত্রে লেফট মেইন মানে হার্টের মেইন রক্তনালীতে যদি মুখে ব্লক থাকে, তারপর মাল্টিপল অনেকগুলো যদি ব্লক থাকে, সেই ক্ষেত্রে আবার কিছু স্কোরিং সিস্টেম আছে, এগুলো মেডিকেল কিছু টার্ম আছে, সেগুলোর মাধ্যমে নির্ণয় করা হয় যে রুগীর কি বাইপাস অপারেশন লাগবে না স্ট্যান্টিং করলেই হবে। তারপরও কথা হচ্ছে যে যদি রক্তনালীটা সুইটেবল না হয়, যেমন একটাই ব্লক আছে, একটা ব্লক আছে কিন্তু সেই ব্লকটা এমন যে সেই ব্লকের ভিতরে স্ট্যান্ড লাগানো ডিফিকাল্ট, মানে সেখানে স্ট্যান্ড লাগানোর মতো পরিস্থিতি, এত বেশি আঁকা বাঁকা রক্তনালী, মানে বেশি বাঁকা, অনেক বেশি ক্যালসিয়াম, যেগুলো আপনার হচ্ছে দূর করা খুব ডিফিকাল্ট, বা একটাই ব্লক 100% এমন ব্লক যে সে ব্লক খোলা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে তো আপনার ধরেন বাইপাস সার্জারির প্রয়োজন হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে একটা ব্লকের সময় কখনো বাইপাসের দরকার হয়, কখনো অনেক ব্লক থাকলেও বাইপাস করা যায়, আবার মাল্টিপল ব্লক আছে কিন্তু এই ব্লকগুলো হচ্ছে সুইটেবল, যেগুলোকে স্ট্যান্ড করা যায়, স্ট্যান্ড করার মতো সুইটেবল। সেই ক্ষেত্রে আমরা কি করি, যেমন 6টা 7টা 8টা ব্লক থাকলে আমরা অনেক সময় রিং কিন্তু লাগাচ্ছি। সে কীভাবে লাগানো, যেমন আমরা স্টেজ প্রসিডিওর করি, যেমন প্রথমে আমরা করলাম কি 2টা বা 3টা লাগাইলাম স্ট্যান্ড, লাগিয়ে তারপর হচ্ছে কি 2 সপ্তাহ পরে আবার করলাম কি আবার আমরা হাত দিলাম, বাকিগুলো আবার কমপ্লিট করে দিলাম। এইভাবে স্টেজিংয়ের মাধ্যমে কিন্তু আমরা মাল্টিপল স্ট্যান্টিং যদি প্রয়োজন হয়, এবং দেখা গেলো যে রুগী কোনোভাবেই রাজি না যে বাইপাস অপারেশন করার জন্য, কারণ এটা তো একটা বড় অপারেশন, দেখা যাচ্ছে যে তার পুরো বুক কাটা লাগে, বেশি ব্লক থাকে, ভয় থাকে, তারপর রুগীকে টোটাল অজ্ঞান করার প্রয়োজন হয়, এখানে একটা মর্টালিটি রেট তো আছেই এটা বড় অপারেশনের ক্ষেত্রে। তারপর হচ্ছে পরবর্তী রোগী আবার স্বাভাবিক অবস্থায় ফিরতেও কিন্তু অনেক সময় কোনো রোগীর ক্ষেত্রে অনেক বেশি সময় প্রয়োজন হয়, কখনো ইনফেকশন হয়, এই উন্ড ইনফেকশন হয়, বিভিন্ন ধরনের জটিলতা হয়। এই সমস্ত কারণে অনেক সময় রোগীরা অন্য রোগীর কাছে শুনে বা এই ধরনের পরিস্থিতির কারণে রোগীরা অনেক সময় বাইপাস করতে চান না। সেক্ষেত্রে কিন্তু এটা সুইটেবল হচ্ছে, রিং লাগানো যাচ্ছে। আবার ওদিকে মেডিকেল যে সোসাইটিগুলোর রিকমেন্ডেশন অনুযায়ী বাইপাস করা প্রয়োজন, তাহলে দেখা যাচ্ছে যে বাইপাস করা প্রয়োজন কিন্তু রোগী বাইপাস করবে না, সেই ক্ষেত্রে রোগী কনসেন্ট দিচ্ছে না, আমার যা হবে আমি রিংই লাগাবো, আমার এটা লাগাবো। আমরা যদি চিকিৎসার খরচের কথা চিন্তা করি, তাহলে বাইপাস সার্জারির খরচ কেমন, আর এই যে অ্যাঞ্জিওপ্লাস্টিক কথা হচ্ছে বা রিং যেটা, সেটার খরচ কেমন? কস্টিং যদি আমরা বিবেচনা করি, যেমন ধরেন কস্টিংয়ের ক্ষেত্রে আমাদের দেশে গভর্নমেন্ট হসপিটালগুলোতে যদি বাইপাস অপারেশন করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মানে লাখখানেক টাকার মতো খরচ পড়ে যায়। এই যেমন অক্সিজেনেটর লাগে একটা, তারপর অন্যান্য ওষুধপত্র হসপিটালে থাকা, সব কিছু মিলে জিলে মোটামুটি 1 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। তারপরেও যদি কোনো ফেসিলিটি থাকে গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন ফেসিলিটি, তাহলে আরও কমে আনা যেতে পারে আর কি। যদি কখনো অক্সিজেনেটর সাপ্লাই থাকে সেক্ষেত্রে আরও খরচ কমে যাবে। আর যদি দেখা যাচ্ছে আপনি এই অপারেশনটাই যদি প্রাইভেট লেভেলে আপনি করতে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2.5 লাখ টাকা থেকে শুরু করে 3.5-4 লাখ টাকাও বিভিন্ন হসপিটালের কোয়ালিটি, হসপিটালের অনুযায়ী কিন্তু খরচ হচ্ছে। এবার আসেন স্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে খরচ কীরকম, যেমন একটা রিংয়ের দাম আপনার ধরেন কিছু কিছু রিং হচ্ছে 60,000 টাকা থেকে শুরু করে আপনার 1,40,50 এরকম হচ্ছে রেঞ্জের ভিতরে হচ্ছে স্ট্যান্ডের দামগুলো। এই রিংগুলোই যেগুলো 60 থেকে 70 হাজার টাকা, এই রিংগুলি একসময় 1,40,000 টাকা দাম ছিল, এগুলোর দাম এখন অনেক কমে ফেলা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডের দাম আপনার 60 থেকে শুরু হয়ে 1,40,000-এর ভিতরে আছে, যেগুলো 60,000 টাকা, সেগুলো কিন্তু ভালো, খারাপ না। এই সমস্ত স্ট্যান্ড দিয়েও কিন্তু কাজ করা যায়। এখন আসেন টোটাল কস্টিংয়ের ক্ষেত্রে স্ট্যান্ডের সাথে আনুষঙ্গিক আরও কিছু জিনিসের প্রয়োজন হয়। একটি গভর্নমেন্ট হসপিটালে যদি স্ট্যান্ড সাপ্লাই না থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটা ব্লক সারানোর জন্য 60-70 হাজার টাকা, বা কখনো ক্ষেত্রে অন্যান্য আনুষঙ্গিক জিনিস যদি ব্যবহার হয় 1 লাখ টাকার মতো পর্যন্ত খরচ হতে পারে। আবার 2টা ব্লক থাকলে দেখা যাচ্ছে 1.5 লাখ বা 2 লাখ টাকা এরকম খরচ হতে পারে যদি গভর্নমেন্ট হসপিটালে।
এবং বাইরের হসপিটালে হলে আপনার আলাদা হসপিটালে একটা চার্জ যোগ হয়। সেই চার্জটা কোনো কোনো হসপিটালে দেখা যায় আপনার 60,000 70,000 থেকে 1,20,30 এরকমও কিন্তু এডিশনাল যে চার্জটা থাকে, ফ্যাসিলিটির উপর হ্যাঁ নির্ভর করে। ফ্যাসিলিটির উপর নির্ভর করে সেই চার্জ। আচ্ছা স্যার, আপনার কাছে তো আমি মোটামুটি আরেকটু একটু জানবো। কস্টলি আর কি এই কার্ডিয়াক প্রসিডিউরগুলো, সেটা ইন্টারভেনশন হোক আর বাইপাস অপারেশনই হোক। আচ্ছা স্যার, আপনার কাছে আমি আবার ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের পর্যায়ে সময় হলো আবারও একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি হৃদরোগের চিকিৎসায় অ্যাঞ্জিওগ্রাম ও অ্যাঞ্জিওপ্লাস্টির ভূমিকা বিষয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন কার্ডিওলজিস্ট ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন টিভি স্ক্রলে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করে। স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে এই যে স্যার আপনারা যেই প্রসিডিওরগুলোর কথা বলছেন যে তার হার্টের ব্লক দূর করার জন্য আইদার সেটা স্ট্যান্টিং অথবা বাইপাস সার্জারির মাধ্যমে, তো এর পরবর্তী জীবনটা আসলে কেমন হবে? রোগী যদি মনে করে যে আমার এখন হার্টের রিং পরানো আছে, আমি এখন পুরোপুরি সুস্থ, আমাকে আর কোনো ধরনের ওষুধ সেবন করতে হবে না, বা আমি আগে যেভাবে স্মোকিং করতাম বা লাইফস্টাইলের অন্যান্য যে ব্যাপারগুলো ছিল সেগুলো আমি এখন আগের মতোই করব, মানে এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? হ্যাঁ, যদি কোনো রোগীর ক্ষেত্রে যেমন তার স্টেন্ট যদি লাগানো হয় বা বাইপাস অপারেশন, তাকে অবশ্যই কিছু সুনির্দিষ্ট লাইফস্টাইল চেঞ্জ এবং ওষুধপত্রের ভিতরে কিন্তু থাকতে হবে এবং ফলো আপে থাকতে হবে মাস্ট। তা আমরা যদি প্রথমে লাইফস্টাইলের কথা বলি, যেমন এই লাইফস্টাইলটা কিন্তু এই হৃদরোগ প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু ভূমিকা পালন করে, এবং যার হৃদরোগ আছে তার রিং লাগানো হচ্ছে না বা বাইপাস অপারেশন, তার ক্ষেত্রে কিন্তু মানে প্রযোজ্য। নিয়ন্ত্রণের ক্ষেত্রেও হ্যাঁ, একটা এই ভূমিকা ক্ষেত্রটা পালন কিন্তু করে। সবার জন্য কমন, এটা তাকে পালন করতেই হবে। যদি না করে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা কিন্তু একটা প্রগ্রেসিভ ডিজিজ, এটা হচ্ছে আপনার কন্টিনিউ চলতেই থাকবে এই disease। সময়ের সাথে সাথে হ্যাঁ, সুতরাং সেটা আরো দেখা যায় খারাপ তার হতে থাকবে। আবার তার নতুন করে ব্লক হবে, আবারও তাকে একই প্রসিডিউরে যেতে হবে। সুতরাং তার জন্য অবশ্যই লাইফস্টাইল চেঞ্জগুলোকে মেনে নিতে হবে। যেমন এক নম্বর আমরা যেটা বলি, ধূমপান অবশ্যই বন্ধ করতে হবে। ধূমপান বা তামাক জাতীয় যে কোনো পদার্থ থেকে কিন্তু নিতে পারবে না। তারপর আমরা বলি যে অ্যালকোহল বা অন্য কোনো ড্রাগ অ্যাডিকশন, সেটা থেকে অবশ্যই দূরে থাকতে হবে, কারণ হচ্ছে এগুলো রক্তনালীতে ব্লকের ক্ষেত্রে ভূমিকা পালন করে। নেক্সট হলো তার সিডেন্টারি লাইফস্টাইলের তার পরিবর্তন আনতে হবে। যেমন আমরা বলি যে অ্যাটলিস্ট দৈনিক 30 মিনিট করে তাকে হাঁটতে হবে, সপ্তাহে 5 দিন অথবা 7 দিন যদি হাঁটতে পারে সবচেয়ে ভালো। তারপর হচ্ছে তাকে একেবারে যে খাদ্য অভ্যাসের একটা বিরাট পরিবর্তনের কথা আমরা বলি, সেখানে হচ্ছে তাকে শাকসবজির কথা আমরা বলি, ফ্রুটসের কথা আমরা বলতেছি। তারপর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট কন্টেনিং যে খাবারগুলো, বিশেষ করে যাদের পায়ের সংখ্যা বেশি, যেমন ধরেন চিংড়ি মাছ, গরুর মাংস, খাসির মাংস, এর সাথে যে চর্বিটা থাকে সেই চর্বিটা হচ্ছে হার্টের জন্য ক্ষতিকর। সেটা হচ্ছে মানে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটের সংখ্যা বেশি থাকে, যার জন্য এই চর্বিটা ব্লক তৈরির ক্ষেত্রে সরাসরি ভূমিকা যে পালন করে। হার্টের যে হ্যাঁ, আর্টারি সেখানে ব্লক ব্লক সৃষ্টি তৈরি করে। করতে পারে। এই চর্বির ভিতরে হচ্ছে অ্যানিমেল ফ্যাট আর কি, যেটাকে মেইনলি আমরা বলি। তারপর হচ্ছে কিছু আছে যেগুলো হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট বা হচ্ছে আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কন্টেনিং যে খাবারগুলো, বিশেষ করে ইলিশ মাছের চর্বিটা কিন্তু হার্টের জন্য ভালো। তারপরে যেটা হলো ভেজিটেবল অয়েলগুলি অনেক ক্ষেত্রে হার্টের জন্য ভালো, শুধু কোকোনাট অয়েল কিন্তু খারাপ হার্টের জন্য। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যে কোন জিনিসটা ভালো, সেই জিনিসটা আমার খেতে কিন্তু হবে। আপনারা অনেক সময় বলে থাকেন যে হার্ট ফ্রেন্ডলি খাবার Friendly খেতে যে হবে বা খাবারগুলো, হৃদ বান্ধব হ্যাঁ ওই খাবারগুলোর দিকে মনোযোগ দিতে হবে। তারপর হচ্ছে আপনার অধিক কার্বোহাইড্রেট, সেটাও কিন্তু ক্ষতিকারক, কারণ কার্বোহাইড্রেটগুলো আলটিমেটলি ট্রাইগ্লিসারাইড কনভার্টেড হয়, সেটাও হার্টের ব্লকের জন্য দায়ী। যেমন চিনি, মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করা উচিত, সেটা ওয়েট গেইন করে, প্লাস কোলেস্ট্রলে কিন্তু কনভার্টেড হয়। লবণ আমরা কম খেতে বলি, সেই লবণটা হচ্ছে আপনার সেটা হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য দায়ী, হার্টের জটিলতার ক্ষেত্রে ভূমিকা পালন করে। পটাশিয়াম কন্টেনিং খাবারটা আমরা বেশি খেতে বলি, যে ফ্রুটসগুলোকে বেশি খেতে বলা হয়, সেটা হাইপারটেনশনও কমে রাখে। তারপর হচ্ছে ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, সেটা ওষুধের প্রয়োজনে ওষুধ, খাদ্য অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে। তারপর হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ থাকলে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। রক্তের কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি থাকে, ওষুধ খাওয়ার প্রয়োজন হলে ওষুধ অবশ্যই খেতে হবে। তারপর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে যাদের, তাদেরকে তো অবশ্যই স্পেশাল নজরে রাখতে হবে। অন্যান্য রিস্ক ফ্যাক্টর যেগুলো মাইনর রিস্ক ফ্যাক্টর, সেগুলো আপনার ডাক্তারই বলবেন, সেগুলোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে হবে। এর পাশাপাশি হলো ওষুধ
অবশ্যই কিছু ওষুধ খেতে হয়। যেমন রিং লাগানোর পর আমরা যেটা বলি যে রক্তকে থিন তরল রাখার রাখার জন্য জন্য। যে ওষুধগুলো অ্যান্টিপ্লেটলেট জাতীয় ওষুধ অবশ্যই তাকে খেতে হবে। তার পাশাপাশি হচ্ছে স্ট্যাটিন জাতীয় ওষুধ আমরা খেতে বলি, যে রক্তনালীতে যে প্লাক থাকে প্লাককে স্টেবল করার জন্য, জটিলতা না হওয়ার জন্য স্ট্যাটিন জাতীয় ওষুধ খেতে হয়। যেমন অ্যাটোরভাস্টেটিন বা রসুভাস্টেটিন জাতীয় ওষুধগুলো খেতে হয়। তার পাশাপাশি বিটা ব্লকার জাতীয় ওষুধ খেতে হয়, এসি ইনহিবিটর জাতীয় ওষুধ খেতে হয় যদি হার্টের ফাংশন যদি কম থাকে, এলবি ইজেকশন ফ্র্যাকশন কম থাকে, তাহলে দেখা যাচ্ছে যে কিছু ওষুধ কিন্তু তাকে খেতেই হবে। এবং সেটা ডাক্তারের চিকিৎসকের পরামর্শ পরামর্শ অনুযায়ী অনুযায়ী কতদিন অবশ্যই, খেতে হ্যাঁ, হবে এই বা ওষুধগুলি খেতে সেটা হবে। ডোজ অ্যাডজাস্টমেন্টের ব্যাপার adjustment যদি করা থাকে। হবে। তারপরে হচ্ছে নেক্সট হলো ফলো আপের একটা ব্যাপার আছে। যেমন হচ্ছে রুগীকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাঝে মাঝে ইসিজি করার প্রয়োজন হয়, ইকোকার্ডিওগ্রামের প্রয়োজন হয়, ব্লাডের কিছু টেস্টের প্রয়োজন হয়, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট করা লাগে, ব্লাড সুগার দেখতে হয়, কিডনি ফাংশন ঠিক আছে কিনা, লিভার ফাংশন ঠিক আছে কিনা, রক্তের কোলেস্টেরলের মাত্রা কীরকম, এগুলো দেখার জন্য কিছু কিছু পরীক্ষা একটা নির্দিষ্ট সময়ের পর তাকে করার প্রয়োজন হয়। এই জন্য ফলো আপে থাকা খুবই জরুরি এবং ডাক্তারের চিকিৎসাধীন থাকবেন, ফলো আপে থাকতে হবে। আর আমরা যদি এই রোগগুলো যদি প্রতিরোধ করতে চাই, সবচেয়ে বেশি হলো ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিরোধ করা। কারণ চিকিৎসা খরচ কিন্তু অনেক বেশি, এখানে ওষুধ যেগুলো ব্যবহার করা ওষুধেরও দাম বেশি, খরচ বেশি হচ্ছে, ট্রিটমেন্ট খরচও কিন্তু অনেক বেশি। সুতরাং আমাদের প্রতিরোধটাই কিন্তু মুখ্য হওয়া উচিত। সুতরাং হৃদরোগ প্রতিরোধের জন্য আমাদের অবশ্যই ভূমিকা পালন করা উচিত। বিশেষ করে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে, টাইম মতো ঘুমাইতে হবে, ওজন যাতে বেড়ে না যায় সেই দিকে আমাদের নজর রাখতে হবে, রক্তের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখার জন্য আমাদেরকে হার্ট হেলদি খাবার খেতে হবে, আমাদেরকে হাঁটতে হবে নিয়মিত, মানে এক্সারসাইজের ভিতরে থাকতে হবে, আমাদেরকে ধূমপান, তামাক, অ্যালকোহল, ড্রাগ এডিকশন এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। উচ্চ স্যার রক্তচাপ, আপনাকে রক্তের অসংখ্য কোলেস্টেরল মাত্রা ধন্যবাদ, এগুলোকে আমাদের নিয়ন্ত্রণে অনুষ্ঠানের রাখতে হবে। সময় শেষ হয়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24 এর দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সবার সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।